সেনাবাহিনীর প্রধান এরশাদ তাকে বলেছিলেন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে। ম্যাডাম খালেদা জিয়া এটা অস্বীকার করেছিলেন। তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা জাতিসংঘে একটা কথা বলেছিলেন, হয় এদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, না হয় এদের সবার হাতে অস্ত্র দিব আমরা আরাকান দখল। তারপর কিন্তু ম্যাডামের এই 1 বছরের মাথায় লিভার সিরোসিস আসে। কোত্থেকে আসে? তাকে অবশ্যই পয়জন দেওয়া হয়েছে। তারেক রহমানকে নিয়ে যারা কথা বলেন, আপনার আশাবাদী তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবেন? আপনারা কেন ধরেই নিচ্ছেন যে উনি আসতেছেন না নির্বাচনের আগে? উনি কি বলেছেন? আমার দল থেকে বলেছেন। সো ওয়াই ইউ পিপল আর অ্যাজিউমিং অ্যাবাউট বিএনপি? জনাব তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকে যে দলটা গঠন করেছেন, এই দলটা ভাঙেনি। আওয়ামী লীগ কতবার ভেঙেছে আপনি জানেন। আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে বিএনপির পররাষ্ট্রনীতি ভারতের সাথে কি হয়। সরাসরি কৃষক যখন তার প্রাইমারি প্রোডাক্টটা বেচবে, ওই হাটে যেন তার কাছ থেকে কোনো খাজনা আদায় করা না হয়। ইসরায়েলেরও তো তাদের জন্মই তো হয়েছে বিট্রেয়ার হিসেবে, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি করছি, সৌদি আরব কি করছে? ইরানিদের প্রভাব এশিয়াতে ব্যাপক। তারা বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, তারা যোদ্ধা এবং তারা একমাত্র দেশ যারা আমেরিকার সাথে বছরের পর বছর লড়াই করে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। আমার মনে হয় একদিন আমেরিকা থাকবার পরও হয়তো ইরান একদিন এখানে ইরানের নেতৃত্বেই বিজয় হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আমন্ত্রণ জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন বিশিষ্ট রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমাদের সাথে আছেন বাংলাদেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেডিও ইরানের সকল দর্শকের জন্য আমার শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আজকে সমসাময়িক বাংলাদেশ প্রসঙ্গ এবং আন্তর্জাতিক আ বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আমরা একটু কথা বলতে চাই এবং আপনার নির্বাচন এবং একজন ফজলে হুদা বাবুল কিভাবে হয়ে উঠলেন সেটিও জানব। আমরা শুরুই করছি সমসাময়িক রাজনীতি দিয়ে। আপনি জানেন যে আহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। আমরা জাতীয় গণমাধ্যমের খবরে দেখি বাংলাদেশের কোথাও, কোথাও বিএনপির প্রার্থিতা নিয়ে কিছুটা সংকটও আছে। রাজনৈতিক বিশ্লেষকরা কেউ বলছেন যে চতুর্মুখী একটা চাপে আছে বিএনপি। আপনার কাছে পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। এই যে আপনি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। ১ম বিষয় হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো একটা অনন্য অসাধারণ মানুষ, আ যেটাকে বিশেষিত করার মতো যোগ্যতা আমার নেই। আমি অবাক হয়ে যাই যতই তার ভেতরে যাই, দেখি, আরো পড়ি, জানি। আমরা মানে ওনার সম্পর্কে খুব কম স্টাডি করেছি। বাংলাদেশও খুব কম ওনার সম্পর্কে লেখালেখি হয়েছে। ওনার কাছের মানুষরা সেভাবে লিপিবদ্ধ করতে পারেননি। ওনার মুখ দিয়ে কোনোদিনও খারাপ কথা বের হতো না। ৫ই আগস্টের পর উনি যেভাবে দায়িত্ব নিয়ে দেশবাসীকে একতাবদ্ধ করেছেন, ওনার মেসেজ ছিল ওই সময়টায় একটা এদেশের কি বলবো অবিস্মরণীয় একটা সময়। তখনও কিন্তু উনি এভার কেয়ারই ছিলেন। জীবনযুদ্ধ ওনার কিন্তু এখন শুরু হয়নি। ওনার জীবনযুদ্ধ উনি ৭১-এও ফাঁসির কাষ্ঠে যেতে পারতেন। ওনার স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সেটা অনেক পরে। কিন্তু ওনার স্বামীর ১ম পরিচয় হচ্ছে, "আমি মেজর জিয়া বলছি, উই রিভল্ট।" মানে উনি যে ডিক্লারেশন দিলেন স্বাধীনতার, তখন ম্যাডাম খালেদা জিয়ার বয়স কত ছিল? ছোট, ছোট ২ টা সন্তান। এই যে একটা সিচুয়েশন, তখন যদি অন্যরকম রেজাল্ট আসতো, ম্যাডাম সহ তার বাচ্চা সহ বা কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সবারই তো ফাঁসি হয়ে যেত, তাই না? তো ওনার শুরু অনেক আগে থেকেই কিন্তু ওনার এই
জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আমরা যেটাকে শুদ্ধ বাংলায় বলি, সেটার সাথে উনি পরিচিত। ৭৫ ওনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু বন্দী করা হলো। তখনও উনি আরেকবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তারপর ৮২ যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অ্যা ব্রাশ ফায়ার করে মারা হলো, তখন কিন্তু উনি কি জীবনযাপন করেছেন। ওই সময়ের একটা স্যাক্রিফাইস আছে ওনার। ওই সময় কিন্তু প্রেসিডেন্ট আ মা সেনাবাহিনীর প্রধান এরশাদ তাকে বলেছিলেন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে। ম্যাডাম খালেদা জিয়া এটা অস্বীকার করেছিলেন। এটা অস্বীকার করবার পর তাকে যখন একজন তার পিএস, প্রবাবলি উনি বেঁচে আছেন, মাঝে মধ্যে সাক্ষাৎকার দেন একটু মিডিয়ায়, সবসময় কট্টর সাদিক আমার মনে হয় ওনার নাম, সাবেক সচিব। জি। উনিও বলছিলেন ওইদিন শুনলাম। তো উনি ম্যাডামকে বললেন যে, "আপনি নিলেন না কেন? এটা তো নিতে পারতেন।" নিয়ে পরে এরশাদের কথা মতো কাজ না করলে আপনি আপনার মতো করে চালালেন। তো ম্যাডাম খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন যে, "এইটা তো মুনাফিকি তো আমি করতে পারি না। এটা তো আমার মধ্যে নাই।" উনি কিন্তু রাজপথে আসলেন। ছোট, ছোট বাচ্চাদের বাসায় রেখে উনি কি সংগ্রাম করেছেন আমরা তখন দেখেছি। গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন সে সময়। সেই সময়গুলো ঢাকা শহরে আ এটা মানে আমারও ওনাকে সামনাসামনি দেখবার আমরা তখন ঢাকা সিটি কলেজে পড়ি। এই আনন্দ সিনেমা হল থেকে আমরা টেম্পোতে চড়ি। তখন দেখি মিছিল যাচ্ছে বিএনপির। ম্যাডাম খালেদা জিয়াকে দেখলাম। তপ্ত রোদের মধ্যে জ্যৈষ্ঠ মাসে ম্যাডাম আন্দোলনে, রাজপথে, ওই বয়সে, বাসায় ছোট, ছোট বাচ্চা রেখে। উনি সফল হলেন, প্রধানমন্ত্রী হলেন। উনি যেসব কাজ করেছেন এদেশের সংস্কার, অর্থনৈতিক সংস্কার, তখন আমরা দেখেছি ৯০ দশকে যে দেয়ালে, দেয়ালে লেখা থাকতো, ভ্যাট মানি না। তখন ভিএটি ইন্ট্রোডিউস করলেন। রিফর্ম, অর্থনৈতিক যে রিফর্মটা ওই সময়টায় হয়েছে, ওটার উপর কিন্তু ভবিষ্যৎ দাঁড়িয়ে গেছে বাংলাদেশের। আপনার পরবর্তীতে লক্ষ কোটি ডলারের বাজেট শুনেছেন। কিন্তু এগুলার বেস ছিল অন্য জায়গায়। বেস ছিল এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ইরি চাষ, উন্নত মানের ধানের বীজ, ইউরিয়া সার কারখানা স্থাপন, শ্যালো মেশিন তখন নতুন। আমরা ছোট তখন। আমরা দেখেছি শ্যালো মেশিনে যে আমরা গোসলও করতাম মাঠের মধ্যে। কি স্বচ্ছ পানি বের হচ্ছে, চায়না থেকে মেশিন এসেছে। এই যে ডিপ মেশিন, শ্যালো মেশিন নিয়ে এসে সেচ ব্যবস্থা, খাল খনন, দেশের বাইরে মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি করা। আপনার পররাষ্ট্রনীতি যদি দেখেন সে সময় সৌদি আরব, চীন, ইউএস, মধ্যপ্রাচ্যের অনেক দেশ এদের যে স্বাধীনতার স্বীকৃতি আদায়, পাশাপাশি ভারতের সাথে যে একদম ন্যায্যতার ভিত্তিতে যে দর কষাকষি, সেই সাথে আপনি দেখবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ওই সময়ও রোহিঙ্গার কিন্তু একটা কাহিনী ঘটেছিল, আপনি জানেন। তো তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা জাতিসংঘে একটা কথা বলেছিলেন। হয় এদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, না হয় এদের সবার হাতে অস্ত্র দিব আমরা আরাকান দখল করব। দ্যাট ওয়াজ এ স্টেটমেন্ট এবং আমরা কিন্তু তখন সফল ছিলাম। এখন কিন্তু আমাদের মানে বিস্ফোরা এখন এই রোহিঙ্গারা। তো আসছিলাম ম্যাডামের কথায়। তো ম্যাডাম খালেদা জিয়া যে সংস্কারগুলো করেছে, নারীর সামাজিক সুরক্ষা, নারীর মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, আপনার কৃষি ঋণ মওকুফ, আ অর্থনীতির যে এ রিফর্ম করেছেন ম্যাডাম খালেদা জিয়ার সময়, তার উপর কিন্তু সামনে আমি অবাক হলাম কিছুদিন আগে। সরি একটু রাজনীতিও চলে আসলো। আমি দেখলাম জামাতের আমির উনার মতো একজন মানুষ। এগুলো ছোটখাটো নেতারা বললে এগুলা ঠিক আছে রাজনীতিতে আসে এগুলা কথা। কিন্তু জামাতের আমির এটা মিথ্যা কথা বলে দিলেন যে কি বিএনপি ৫ বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন। অথচ উনাদেরই আরেকজন অঘোষিত আমির পিনাকি ভট্টাচার্য কিন্তু তার ইয়েতে বলেছিলেন যে কিভাবে এটা পুরা ব্যাখ্যা দিয়েছিলেন।
যে আওয়ামী লীগের সময় এটা এমন লেভেলে গেছে লাস্টের দিকে যে দুর্নীতি। এটা ২০০১ হচ্ছে গত বছরেরটা ছিল অ্যান্ড ইট ওয়াজ অন এ টপ হাই। তো তারপর ম্যাডাম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর ক্রমান্বয়ে এটা কমের দিকে গেছে। এরপর আপনি দেখেন গত ১৫ বছরে ম্যাডাম যেটা করেছে, এটা তো আমাদের সবার প্রকাশ্য এবং এই জেনারেশনও সেটা দেখেছে যে উনি কিভাবে আজকে ম্যাডাম খালেদা জিয়া যদি আপোস করতেন, তাহলে কি এই পর্যায় পর্যন্ত আমরা আসতে পারতাম? ১৮ আসতে পারত? আপনার ২৪ আসতে পারত? তো উনি যেভাবে নিজেকে আপোসহীন রেখেছেন, নিজের সন্তানকে হারিয়েছেন, বড় সন্তানকে শিরদাঁড়া ভেঙে দেশের বাইরে দেশান্তরিত করেছেন। উনি জেল খেটেছেন। ওনার স্বামীর ৪০ বছরের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে টেনে হেঁচড়ে তাকে বের করে দেয়া। মিনিমাম সম্মান দেয়া তো দূরে থাক, তাকে অপমানিত করে একটা বৃদ্ধ নারী হিসেবে তাকে মিনিমাম কোনো কনসিডারেশন তো করা হয়নি। সেটা নিয়ে যা হয়েছে। কিন্তু উনি তারপরও আপোস করেননি। দেখুন উনাকে যখন জেলে নিয়ে যাই, তারপর আমি অসুখের ক্ষেত্রে আসছি। উনি যখন পিজিতে ভর্তি হন, তখন কোর্ট থেকে পিজিকে একটা নির্দেশনা দেয়া হয়েছিল যে তার রোগের ব্যাপারে একটা বিস্তারিত দেয়ার জন্য। সেই সময় কিন্তু প্রবাবলি ইট ওয়াজ অন ডিসেম্বর ২০১৯ ডিসেম্বরের ১১ বা ১২ এরকম একটা ডেট হতে পারে। তখন কিন্তু একটা বোর্ড সেখানে পিজির ভাইস চ্যান্সেলর সহ সেই বোর্ডের তারা একটা রিপোর্ট দিয়েছিল। ওখানে কিন্তু লিভারের কোনো কিছু উল্লেখ ছিল না। তারপর কিন্তু ম্যাডামের এই ১ বছরের মাথায় লিভার সিরোসিস আসে। কোত্থেকে আসে? তাকে অবশ্যই পয়জন দেয়া হয়েছে। সো এমন কিছু তাকে করা হয়েছে যে উনি যেন তিলে, তিলে মারা যায়। কিন্তু ম্যাডামের যে প্রাণশক্তি, শুধু এবার না, উনি তো ৬ বার এর আগে মৃত্যুর একদম দোরগোড়া থেকে ফেরত এসেছে। এইটা অফিসিয়ালি স্টেটমেন্ট আমি বলছি। তো আমি আশা করি এবারও উনি ফেরত আসবেন। এর মধ্যে যারা রাজনীতিটা দেখে, যাদের হিউম্যানিটি নাই, যারা আ কি বলবো? যারা এসব ম্যাডাম খালেদা জিয়ার মতো একজন অসামান্য, অনন্য অ হিউম্যান বিইংকে নিয়ে যারা কথা বলে, কথা তোলে, গুজব ছড়ায়, এটা তাদের আমি তাদের জন্য শুধু দোয়া করতে পারি। আচ্ছা, আমরা একটু তারেক রহমান সাহেবের ফিরে আসার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে একটু কথা বলতে চাই। যে আসলে নেটিজেনদের আলোচনা সমালোচনা আসলে আপনি জানেন যে গণমাধ্যমগুলোতে বা যারা রাজনীতি সংশ্লিষ্ট বা বিশেষজ্ঞ বা বিশ্লেষক তারা কথা বলছেন, নানান সমীকরণ তুলে আনছেন যে আসলে রাজনীতিতে যে কেন বাংলাদেশে ফিরছেন না। আসলে অ্যা মূল কি কারণে? যদিও তারেক রহমান নিজে ক্লিয়ার করেছেন যে আসলে তার ফেরা একক নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ হ্যাঁ। আ উনি কবে নাগাদ ফিরতে পারবেন? কেউ, কেউ বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবেন। আপনি কি মনে করেন? দেখুন এটা তো ওনার আ আমাদের দলের নীতি নির্ধারকরা এবং উনি বলতে পারবেন ভালো। এখন আপনি আমার মতামত জানতে পারেন। কারণ আমি তো দলের মুখপাত্র নই। আমার মতামতটা এরকম যে, যে মানুষটা বড় হয়েছে লাশ দেখে, যে মানুষটা জন্মের পর দেখেছে তার বাবা মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, মার সাথে গৃহবন্দী, যে মানুষটা যখন আ কিশোর না বাল্যকালে তার বাবাকে দেখেছে ব্রাশ ফায়ার হতে, যে মানুষটা তার ছোট ভাইকে দেখেছে যে এই হাসিনা রিজমের সময় কিভাবে ছোট ভাইকে তিলে, তিলে হত্যা করা হয়েছে। যে মানুষটা দেখেছে তার মাকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার সকল চেষ্টা করেছে। সেই মানুষটা যখন ১০০% নিশ্চিত না হবে তার নিরাপত্তা নিয়ে কিংবা তার দলের সিনিয়র নেতারা বলবে, "ওকে, উই আর ওকে।" আ আ মানে কি করে আপনি হলে আপনি কি করতেন? এই যে আমি ঘটনাগুলো বললাম তার জীবনে উনার বড় হওয়াটা যেভাবে হয়েছে, এখন বলতে পারেন উনি তো রাজনীতিবিদ। আমাকে অনেকে বলেন, হয়তো খুব ডিস্টার্ব করছে একটা মানুষ। প্রচন্ড ডিস্টার্ব করছে। তো ওটা মানে আউট অফ ওয়ে। আমি তাকে ধমকও দিতে পারব না। কিংবা আমার একটা কর্মী খুব বাজে একটা কাজ করেছে। আমি তাকে নাকি সবার সামনে শাস্তি দিতে পারব না। কারণ ওর অন্যরা যদি কিছু মনে করে, এই যে আমাদের প্রথা, আমাদের সমাজটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সত্যটা কিন্তু অনেক কর্কশ। বুঝছেন? তো
জনাব তারেক রহমান আসবে কি আসবে না এই মাথা ব্যথা তো বিএনপির লোকদের সবচেয়ে বেশি হওয়ার কথা নাকি? তো মায়ের চেয়ে মাসির দরদ এত বেশি কেন? এর মধ্যে তো আমি রাজনীতিটাই দেখছি। এর মধ্যে তো আমি তাদের যে বিএনপির চরিত্র হরণেরই অপচেষ্টা দেখছি এবং সর্বত্র তাই হচ্ছে। এর বাইরে অন্য কিছু না। আমার কাছে মনে হয়েছে এটা ভেরি সিম্পল। তারেক রহমানকে কেন মারা হলো, পেটানো হলো, এটার জবাবদিহিতা কেউ চায়নি কিন্তু। ঠিক আছে? ১০ বছর আগে কেউ কিন্তু স্ট্যাটাসে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় লেখেনি, আমরা তারেক রহমানকে চাই দেশে আসুক। তারেক রহমান দেশে আসবে কিনা এটা বিএনপি জানে, তারেক রহমান জানে। আপনি কি দেখেছেন সারা বাংলাদেশের কোনো বিএনপির মানুষ যারা আমরা তার কর্মী, তার সহযোদ্ধা, তারা কিংবা তার পরম আত্মীয় যারা, তার মামা বেঁচে আছেন, তার মা বেঁচে আছেন, তার স্ত্রী পরিবার বেঁচে আছেন, তার ছোট ভাইয়ের পরিবার সবাই আছেন, তার আরো কাজিনরা আছেন আমি নিশ্চিত। তো তারা তো কেউ কোনো স্ট্যাটাস দিচ্ছেন না। তো হু আর দে? যারা বলছে তারেক রহমান আসতে পারবে। তারেক রহমান অবশ্যই দেশে আসবে। তারেক রহমান এদেশের স্বাধীনতার ঘোষকের সন্তান। এদেশে শোনেন সারা পৃথিবীতে এমন একজন মানুষ আপনি দেখাতে পারবেন না। একজন মানুষ। যদি দেখাতে পারেন আমি আর কোনোদিন রাজনীতি করব না। যে মানুষটার বাবা সে দেশের স্বাধীনতার ঘোষক ছিল। সেনাবাহিনীর প্রধান ছিল। সেক্টর কমান্ডার ছিল। বীর উত্তম ছিল। প্রেসিডেন্ট ছিল। মা প্রধানমন্ত্রী ছিল ৩ বার। এরকম একজন মানুষ পৃথিবীতে দেখাতে পারবেন আপনি? সে তারেক রহমানকে নিয়ে যারা কথা বলেন তা আপনার আশাবাদী তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবেন? দেখুন উনি প্রধানমন্ত্রী হবেন নাকি উনি হবেন না, উনি মন্ত্রিত্ব নিবেন কি নিবেন না, এইটা ওনারও ব্যক্তিগত বিষয় নয় কিন্তু। এটা আমাদের দলের এবং যারা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবেন, তারা পার্লামেন্টেই তো প্রধানমন্ত্রী নিয়োগ হয়। দলীয় একজন বে- কর্মী হিসাবে আপনার দলীয় পদ্ধতি সংসদীয় নেতা নির্ধারিত হয়, প্রধানমন্ত্রী নির্ধারিত হয়, পার্লামেন্ট মেম্বাররা ডিসিশন নেন। তো এখানে তো তারেক রহমান মহোদয়েরও কিছু নাই, আমারও কিছু বলার নাই তো। যারা এগুলা বলে তারা ওই যে পলিটিক্যাল রেটরিক অর নাথিং এলস। আ একটা ব্যাপার শোনা যায়, দেখা যায় যে আসলে যেখানে আ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, অন্যদিকে তারেক রহমান আপাতত ফিরছেন না, এটা নিশ্চিত করেই বলা যায়। সেক্ষেত্রে সারা দেশব্যাপী আ বিএনপির যে প্রার্থিতা দেয়া হয়েছে ধানের শীষ প্রতীকের, সেখানে কোথাও, কোথাও সংকট আছে, সমস্যা আছে। আপনি কি মনে করেন যে তারেক রহমানের অনুপস্থিতিতে এই সংকটটা কিছুটা বেড়েছে? বা অনেক তৃণমূলের কর্মীরাও অনেকটা আশাহত। তারা প্রত্যাশা করেছেন ডিসেম্বরের শেষে বা শুরুর দিকে তারেক আপনার রহমান একটা লাইনকে আমি অবজেকশন জানাতে চাই। আই এম সরি, পারডন মি। সেটা হচ্ছে যে আপনি বললেন, উনি আসতেছেন না। আ এটা ধরেই নেয়া যায়। কেন ধরে নেয়া যায়? উনি তো আগামীকালও আসতে পারেন। ৫ দিন পরেও আসতে পারেন। আপনারা কেন ধরেই নিচ্ছেন যে উনি আসতেছেন না নির্বাচনের আগে? উনি কি বলেছেন? আমার দল থেকে বলেছেন? সো হোয়াই ইউ পিপল আর অ্যাজিউমিং অ্যাবাউট বিএনপি? সো বিএনপির স্ট্র্যাটেজি লেট বিএনপি হ্যান্ডেল। নাম্বার 1। নাম্বার 2 আপনি যেটা বলেছেন যে, এই যে বিভিন্ন জায়গায় কি আওয়াজ, এটা তো খুব নরমাল। আমরা এর চেয়ে আরো কঠিন কিছু যে হয়নি, আমরা এটাকে স্বাভাবিকভাবেই দেখছি। ১৭ বছর একেকটা আসনে আমাদের ৫ জন ৭ জন করে ক্যান্ডিডেট। তো এখানে একজনকে সিলেকশন দেয়া হয়েছে। তারপরেও খুব মিনিমাম হয়েছে তো। এটা ঠিক হয়ে যাবে যখন চূড়ান্ত চলে আসবে আপনার মনোনয়নপত্র যখন দাখিল হয়ে যাবে। আমাদের দলের কেউ বিএনপি ছেড়ে ১৭ বছর এত অত্যাচার হয়েছে, এত টাকা-পয়সার ছড়াছড়ি করেছে আওয়ামী লীগ, এত লোভ দেখিয়েছে আসনে, আসনে। কেউ কি বিএনপি ছেড়ে গিয়েছে নাকি? একজন ওই হ্যাডোমালা আ ব্যারিস্টার শাহজাহান ওমর কথা বাদ দেন যদি। এক্সেপশনাল ক্যানট বি অ্যান এক্সাম্পল। সো ওইখানে আপনি এটা বলতে পারেন না। আর আমাদের তো কোনো সমস্যার আমি কোনো কিছু দেখছি না। কারণ আমি নিজেও তো প্রার্থী। আমার যে আরেকজন যে ক্যান্ডিডেট ছিল উনার সাথে আমার কথা হয়েছে। আমরা একসাথে একসময় রাজনীতি করতাম। উনি বললেন যে, "ভাই আমাকে একটু লাস্ট পর্যন্ত দেখেন।" আর আমি বললাম, "তাহলে আমি আপনার থানায় প্রোগ্রাম" "হ্যাঁ, হ্যাঁ করেন।"
এটা কোনো সমস্যা নাই। তো অনেকে আসছি, কাজ করছি, আর একটু সময়ও লাগে, একটু কুলিং পিরিয়ডও লাগে। সো দ্যাটস হোয়াই উই ডিক্লেয়ার্ড আর্লিয়ার। সো আমাদের এখানে কোনো সমস্যা আমি দেখছি না। দলের কোনো ইস্যু আমি দেখছি না যে নির্বাচনে জনাব তারেক রহমান ১৭ বছর দেশের বাইরে থেকে যে দলটা গঠন করেছেন, এ দলটা ভাঙেনি। আওয়ামী লীগ কতবার ভেঙেছে আপনি জানেন। আপনি জানেন গত ১৭ বছরে তারেক রহমান তৃণমূল পর্যন্ত কিভাবে শুধু বিএনপি নয়, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, সবাইকে জারশাস, আগলিয়ে যেটা রেখেছেন। কোনোদিনও হয়নি, আমরা দেখিনি। কিন্তু গত ১৭ বছর উনি নির্ঘুম দিন যাপন করেছেন। করে উনি এই যে সংগঠনটা দাঁড় করিয়েছেন, এখানে একটা ব্যাপক অবস্থা বিএনপির দাঁড় হয়ে গেছে। এবং এটা কিন্তু তারেক রহমানের পক্ষেই সম্ভব। সেটা যদি বাইরে বসে সম্ভব হয়, তাহলে অনেক কিছুই সম্ভব। কাজেই ওইটাতে আমরা আপনাদের সাথে সায় দিতে চাচ্ছি না বা এই assumption করা নিশ্চয়ই এটা অনুচিত। আমরাও প্রত্যাশা করি যে বাংলাদেশে আগামী আ যে সময়টা আসছে, নির্বাচন আসছে, এটি সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর হোক সেটা আমরাও প্রত্যাশা করি। সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আ নির্বাচনের সে অর্থে ২ মাসের মতো বাকি আছে। এই সময়টাতে আপনি কি মনে করেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে? আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, আপনি ৯০ এর অবস্থা যদি দেখেন, ৯৬ এর অবস্থা যদি দেখেন, ১ এর অবস্থা যদি দেখেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হইতে ৩ দিনও লাগে না। ঠিক আছে? আপনি জানেন সমস্ত ওসি গুলা অলরেডি ট্রান্সফার্ড, শিফটেড একজন আরেক জায়গায় ক্রিস ক্রস হয়ে গেছে। নতুন, নতুন ডিসি অলরেডি যোগদান করে ফেলেছেন তাদের জায়গায়। নির্বাচন কমিশন প্রস্তুত। ইওনো ট্রান্সফার অনেক হয়ে গেছে, আন্ডার প্রসেস। তো ২ মাস ৬০ ডেজ, ৪৫ ডেজ অলসো এনাফ। ১, ২ সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ ভোট দিতে কোনোদিনও ভুল করেনি। আমি তো মনে করি ৭০ এও ভুল করেনি। কিন্তু কোনোদিনও বাংলাদেশের জনগণ ভুল করে না। এবং জনগণের জন্য ৬০ দিন অনেক ভালো সময়, অনেক বেশি সময় রাদার। নাম্বার ৩ হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড বলতে আপনি কি বোঝাচ্ছেন জানি না। অলরেডি এ এই ট্রান্সফার গুলা হয়েছে এবং এই যে প্রশাসনের যে মানুষগুলো, আমরা সবাই দোষ দেই, আমি নিজেও দেই। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, এই প্রশাসনের লোকেরা আ যখন যার তখন তার। রবীন্দ্রনাথের একটা ২ বিঘা জমির একটা লাইন আছে না যে, কি আ তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিল। তার আগের লাইন হচ্ছে, যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি। তো এই ব্যুরোক্র্যাটরা যখন যার তখন তার। আ প্রফেসর ডক্টর ইউনূসের উপর যদি আমরা আস্থা রাখতে পারি, অবশ্যই এটা লেভেল প্লেইং ফিল্ড ২ দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। লেভেল প্লেইং ফিল্ড ইনফেক্ট এখনো আছে তো। আমাদের কথাও তো ওসিরা শোনে না। বা আপনার সাব ইন্সপেক্টররাও শোনে না একটা রিকোয়েস্ট করলে। একটা ন্যায্য রিকোয়েস্ট করলে, "ভাই দেখব এটা ভাই।" তারা তো চলে হচ্ছে এনসিপির কথায়, জামাতের কথায়, ডিসিরা চলে, ইওনোরা চলে। আমরা বলি, "ডোন্ট কেয়ার, ওকে লেট দেম।" বাট আমরা তো ভোট হলে তো জনগণ, ভোটটা আমি মনে করি প্রফেসর ইউনূস এটা নিরপেক্ষ একটা ব্যবস্থা করবেন এবং সিইসি অনেক যোগ্য মানুষ। আমরা ২৪ এর গণ-অভ্যুত্থান নিয়ে একটু অ কথা বলতে চাই। আপনি জানেন যে ২৪ এ যে গণ-অভ্যুত্থান হয়েছে সেখানে প্রায় আ ১৭ বছরের যে ফ্যাসিবাদ সেটা উৎখাত হয়েছে এবং অনেকেই মনে করেন এই ফ্যাসিবাদের উৎখাতের সাথে, সাথে ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছে। অনেক মানুষ জানতে চায় আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কি আবার রিস্টোর হবে? দেখুন, আ ১ম কথা হচ্ছে বাংলাদেশের মানুষের সামাজিক, অর্থনৈতিক, সবচেয়ে বড় জিনিস সাংস্কৃতিক যে পরিবর্তন ঘটেছে গত ১৭ বছরে, এই জায়গাগুলোতেও কাজ করতে অনেক সময় লাগবে এবং সেই সময়ের সাথে দেখুন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি মেয়েরা ওড়না পড়তেন, ফুল হাতা জামা পড়তেন। আমরা তাকাইতেও ভয় পাইতাম। কিন্তু এখন কিছু মেয়ে হিজাব পরে, বোরখা পরে। কিছু মেয়ে ডানা কাটা পরীর মতো ঘোরে।
কিন্তু এই সমাজটা আমাদের পোলারাইজেশন হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়েছে। অর্থনীতিরও একই অবস্থা। বাংলাদেশের যে অর্থনীতির যে জিনি কোএফিসিয়েন্ট আমরা বলি যেটাকে, যেটাতে মিজার করে যে ইনকাম ডিস্ট্রিবিউশন কিরকম হয়েছে অর্থনীতির ভাষায়। সো এই ইনকাম ডিস্ট্রিবিউশনটা মানে আমি মনে করি বিশ্বের ওয়ান অফ দ্য হাইয়েস্ট। অফকোর্স আপনি নাইজেরিয়া বা মিশরের দিকে যদি তাকান সেখানেও আছে। আমাদের এখানে গণতান্ত্রিক দেশ হওয়ার পরেও মানে আমাদের ইনকাম ডিস্ট্রিবিউশনটা মানে 95% অ্যাসেট বিলংস টু 5% পিপল। স্টিল দেয়ার। সো বড়লোক আবার বড়লোক হচ্ছে, গরিব আরও প্রবলেমে ফাঁসছে। এটা অর্থনীতির। সাংস্কৃতিক বিষয়ের কথা আমি বললাম আপনাকে যে এদেশের সংস্কৃতি চর্চাগুলা যেগুলো আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা বলি, লালন বলেন, ফিরোজশাহী বলেন, ভাটিয়ালি বলেন, পল্লীগীতি বলেন, আপনি আমাদের দেশাত্মবোধক গানগুলো বলেন, এইগুলাকে আমরা মার্কেটাইজ করতে পারিনি। রাদার আমাদের ভারতীয় ও সঙ্গীত, ভারতীয় আ পা অপসংস্কৃতি আমাদের মধ্যে খুব সন্তর্পণে ভেতরে ঢুকে গেছে। তো এর মাঝে যে সংস্কৃতির একটা ব্যাপক আ পরিবর্তন ঘটেছে, এখান থেকে এটা আমি মনে করি এদেশের বেস আমরা কোন দিকে যাবো। সেটাতে আমরা নিজেরা যখন ঠিক হতে পারবো, তখন আমার মনে হয় যে আমরা ভারতীয় আধিপত্যবাদকে রুখতে পারবো। আমরা কিন্তু এখনো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিছুই করছি না। ভারতের কোনো স্টেটে, কোনো একটা রাজ্যে বাংলাদেশের কোনো টেলিভিশনে দেখানো হয় না। বাংলাদেশে এখনো তাদের চ্যানেল চলে। প্রতিটি ঘরে, ঘরেই চলছে। ঘরে, ঘরে। এবং বাচ্চারা বলেন, মা-বোনেরা বলেন বেশিরভাগ ওইসব চ্যানেলই দেখে। আমি কনজারভেটিভিজম এর কথা বলছি না। আমি বলছি বাংলাদেশীদের কথা। কেন নয় সবার উপর বাংলাদেশ? কেন অন্যরা সবার উপর আসবে? তো এই যে কনসেপ্ট যেটা আমি বলব আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদের কনসেপ্ট, এটা এস্টাবলিশ হলে হয়তো একসময় আমরা ভারতীয় আগ্রাসনের কে রুখে দিতে পারব। আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন। আপনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন নওগাঁ ৩ আসন থেকে। ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচে বাঁচায়ে রাখে। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে গেল ১৭ বছর আমরা ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক দেখেছি, বিএনপির ক্ষেত্রে কেমন হতে পারে? দেখুন, এটা কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উত্তর দিয়েছেন বিবিসিতে। আপনারাও জানেন, সবাই জানেন। ঠিক ওইটাই হবে এবং ওইটাই আমরা বিশ্বাস করি। যে এখানে আলাদাভাবে ভাববার কোনো অবকাশ নেই। যে সবার আগে বাংলাদেশ, এটাই আমাদের কথা। বাংলাদেশের স্বার্থ বজায় রেখে অন্যের সাথে আমরা সম্পর্ক করব। বাংলাদেশের স্বার্থ যেখানে হানি হবে, বাংলাদেশীরা যেখানে ছোট হবে, সে জায়গায় আমরা কখনো যাইনি ইতিপূর্বে। বাংলাদেশ জাতীয়তা আপনি জানেন, ম্যাডাম খালেদা জিয়ার সময়ের একটা কথা বলি আপনাকে। এটা আমি প্রায়ই বলি। কারণ আমি হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলাম তো একটু কাস্টমস ল পড়েছিলাম। আমাদের সময় ম্যাডাম খালেদা জিয়ার ১ম বারের সময় ভারত আমাদের পাটের আমদানির উপর ভারত অ্যান্টি ডাম্পিং ডিউটি বসালো। মানে নরমাল যে ডিউটি ছিল এর উপর যেমন ডোনাল্ড ট্রাম্প বসালো এবার। তাতে কি হলো? আমাদের পাট আর ইন্ডিয়া নিচ্ছিল না। একটা বড় বাজার ছিল ভারত আমাদের। ডিউ টু ট্রান্সপোর্টেশন কস্ট ইস চিপার টু সেন্ড দ্য আ দেন প্রোডাক্ট আদার ইন্ডিয়া। ইন্ডিয়া তখন ম্যাডাম এটা কি করলেন? ম্যাডাম তাদেরকে বললেন, চিঠি লিখলেন, হলো না। বৈঠক হলো, হলো না। ম্যাডাম কিন্তু এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এটা তুললেন এবং সেখানে শুনানি হলো। বাংলাদেশ জিতল। আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে বিএনপির পররাষ্ট্রনীতি ভারতের সাথে কি হবে। ভারত আমাদের অনেক বড় একটা দেশ। ভারতের অর্থনীতি অনেক বড়। ভারত একটা বৈচিত্র্যময় দেশ। তাদের সাথে আমাদের শত্রুতার তো দরকার নাই। কিন্তু আমাদের স্বার্থ রেখে আমরা ভারতের সাথে কাজ করব। না, চমৎকার করে আপনি বলেছেন। আমরা একটু আপনার সংসদীয় আসন নিয়ে কথা বলতে চাই, নওগাঁ ৩ আসন নিয়ে কথা বলতে চাই।
সামনে তো নির্বাচন। আপনার নির্বাচিত এলাকার মানুষজন নিশ্চয়ই অনেক কিছু প্রত্যাশা করেন বা আপনাদেরও প্রতিশ্রুতি থাকে। আপনার এলাকা নিয়ে আপনার কি স্বপ্ন আছে? আমার স্বপ্ন হচ্ছে আমরা যদি বিএনপি ম্যাডাম খালেদা জিয়ার সেই দেয়া ভিশন 2030 এবং তারেক রহমান যে যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়ে অন্যান্য রাজনীতিবিদদের নিয়ে যে ৩১ দফা দিয়েছেন, এটার ইমপ্লিমেন্টেশন যদি আমি আমার এলাকায় দুর্নীতিমুক্তভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় তাদের আশা আকাঙ্ক্ষার আমি অধিকাংশই পূরণ করতে পারবো। এর পাশাপাশি এলাকা বেসি যে কিছু ডিমান্ড থাকে, যেমন আমাদের এলাকায় আমি মাদক অনেক হাই লেভেলে দেখেছি, তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে আমি টপ প্রায়োরিটি দেব এবং সম্ভব হলে ৩০ দিন, ৬০ দিন যদি নাও হয়, ম্যাক্সিমাম ১০০ দিনের মধ্যে এটা জিরো করে দেব। এর জন্য প্রশাসনের সাথে আমার যা করা লাগে, যে লেভেলে যেতে হয় আমি যাব ইনশাআল্লাহ। ১, ২ শিক যেগুলা কাজ আমি সেগুলাই করব যেগুলা আমার লোকাল ডিমান্ড। আমি মনে করি বাংলাদেশের ভূমি অনেক অল্প, মানুষ অনেক বেশি। এইখানে কৃষি পণ্যকে আরো হয়তো একটা লেভেলে নিয়ে যাওয়া যাবে। কিন্তু তারপর আবার কি? তারপর আবার কি? একটা লিমিটেশন আছে। সো আমার মনে হয় আমরা যদি নলেজ বেস সোসাইটি করতে পারি, জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর শিক্ষাটা করতে পারি, সেই প্রযুক্তি নির্ভর শিক্ষা দেয়ার পর আমরা যদি এটাকে এক্সপোর্ট করতে পারি, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে, তরুণ প্রজন্মকে বিভিন্ন জায়গায় পাঠাইতে পারি দেশের বাইরে, আমার মনে হয় এটা আমাদের জন্য ব্যাপক ফরেন কারেন্সি রাদার সেন্ডিং লেবার। সো এটা আমি আমার এলাকায় স্কুলের শিক্ষার পরিবেশ নিয়ে আসার জন্য কাজ করব এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি করব না। আ আরো কিছু লোকাল ছোট, ছোট বিষয় আছে। যেমন হাট বাজারগুলোর কর অনেক হাই। একজন কৃষক যখন তার পণ্য বাজারে নিয়ে যাচ্ছেন সরাসরি, তখন তাকে কর দিতে হচ্ছে। যে হাটটার একসময় বছরে ইজারা হতো ৳১০,০০,০০০, আপনি যদি টাইম ভ্যালু অফ মানি হিসাব করেন, আজ থেকে ২০ বছরের তুলনায়, সেটা এখন খুব বেশি হলে ৳৫০,০০০ বা ৳৫,০০,০০০ হওয়ার কথা। কিন্তু সেই হাটটা এখন হচ্ছে ৳৭,০০,০০,০০০। তো সরকার রেভিনিউটা নিয়ে যাচ্ছে। কার কাছ থেকে? আমার কৃষকদের কাছ থেকে। তারা ছাগল বিক্রি করলেও কর দিতে হচ্ছে, ছাগল কিনলেও কর দিতে হচ্ছে। ধান হাটে নিয়ে যদি যায়, ৪৫ কেজিতে মণ তাকে ধানের দিতে হচ্ছে। আম ৪৫ কেজিতে মণ দিতে হচ্ছে। সে যদি মরিচ ২২.৫ কেজি মরিচ নিয়ে হাটে যায়, ২০ কেজির দাম পাচ্ছে। এই যে কৃষকদের শোষণ করা হচ্ছে, এ কারণেই অন্তত এই কাজটা আমি করার চেষ্টা করব। অবশ্যই প্রশাসনের সহায়তা লাগবে। সেটা হচ্ছে যে কৃষকরা যেন সরাসরি কৃষক যখন তার প্রাইমারি প্রোডাক্টটা বেচবে, নট অ্যাজ এ ট্রেডার বাট অ্যাজ এ ফার্মার, ওই হাটে যেন তার কাছ থেকে কোনো খাজনা আদায় করা না হয়। এইটা করব। আরেকটা হচ্ছে আমাদের স্কুলে আমি খুব অবাক হয়ে একটা জিনিস দেখেছি আমাদের এলাকায়। স্কুলের মাঠগুলোতেই হাট এবং মাঠে ধুলো, ঘাস জমবার কোনো অবকাশ নেই। বাচ্চারা যখন যায় নাকে ধুলো পড়ে এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। কিন্তু অবাক কাণ্ড, প্রশাসন এখানে উদাসীন। আমি চেষ্টা করব এলাকায় যদি কোনো খাস জায়গা পাওয়া যায় হাটগুলো সেখানে স্থানান্তর করে স্কুলের মাঠগুলো বাচ্চাদের জন্য মুক্ত করে দেওয়া যাতে তারা খেলাধুলা করতে পারে। সত্যিই চমৎকার একটা চিন্তা। পরিবেশটা যেন ভালো থাকে। না এটার কারণ হচ্ছে আমি তো গ্রামে মানুষ। আমি তো গ্রামের স্কুল থেকে মেট্রিক পাস করা লোক আমি। তো আমার চোখে আরো অনেক কিছু আছে আমার এলাকার। যেমন আমার এলাকার বাচ্চারা বেশ মেধাবী। আ রেজাল্টও ভালো করে। কিন্তু ক্যারিয়ারের দিকে যেয়ে তারা এ কারণে আমি ইতিমধ্যেই একটা ক্লাব করেছি সৃষ্টি নামে। ক্লাবটা আমি আর উদ্বোধন করার সময় পেলাম না। কিন্তু আমার স্ত্রীও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ছিলেন, রোকেয়া হলের বিতর্ক ক্লাবের সেক্রেটারি ছিলেন। আমরা মুখোমুখি টেলিভিশনে ডিবেটও করেছি। তো পক্ষে বিপক্ষে আমরা ছিলাম। ওনাকে নিয়ে আমি বাচ্চাদের সকালবেলা করে শুক্র শনি করে আমি বিতর্ক, শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, দেশ-বিদেশের বিভিন্ন সাধারণ নলেজ, অ্যা বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন দিকগুলো, ক্যারিয়ার কাউন্সেলিং এগুলো আমি করাচ্ছি দীর্ঘদিন থেকে। সো এটা একটা প্ল্যান আছে। যাতে করে তারা ভবিষ্যতে বিসিএস এ ভাইবা ফেস করতে পারে ভালোভাবে। আরো ভালো না বুঝতে পেরেছি আসলে আপনার চমৎকার আসলে চিন্তাভাবনা।
আপনার জন্য আমাদের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা। ও আপনি আরেকটা ভালো সরি, দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমার যেটা থানা সেটা হচ্ছে বদলগাছি থানা। বদলগাছি থানায় একটা ঐতিহ্যবাহী জায়গা আছে, তার নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। সো এই পাহাড়পুর বৌদ্ধবিহারটা আপনি জানেন জাতিসংঘের একসময় মহাসচিব জাভিয়ার পেরেজ দা কুয়েলারও এসেছিলেন এটা দেখতে। কিন্তু এটাকে আমরা পর্যটনের একটা অবারিত জায়গা হিসেবে বিশ্বের সামনে কিন্তু আমরা এটাকে তুলে ধরতে পারিনি। এটা করার ইচ্ছা আছে। আর মহাদেবপুরে একটা ইচ্ছা আছে হচ্ছে সেখানে একটা নদী আছে, আত্রাই নদী খুব বিখ্যাত। নদীটার প্রপার ইউটিলাইজেশন করা। এখান থেকে যেন অর্থনৈতিকভাবে এবং পরিবেশগতভাবে মানুষ সুবিধা পায়, সেরকম কিছু কাজ করার ইচ্ছা আছে। অবশ্যই আমরাও আমাদের আমাদের পক্ষ থেকে আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকলো। আপনি নিশ্চয়ই ভালো কিছু করবেন তেমনটাই প্রত্যাশা করি। আমরা একটু আন্তর্জাতিক ইস্যু নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই আপনি সমসাময়িক বিষয়গুলো নিশ্চয়ই জেনে থাকবেন। নিশ্চয়ই খোঁজখবরও রাখেন। আপনি জানেন যে সারা পৃথিবীতে প্রায় ২০০ কোটিরও বেশি কম বেশি মুসলমান আছে। কিন্তু সারা পৃথিবীতে সমসাময়িক সময় কিংবা ইতিপূর্বে বড় সংকটগুলো যদি বলি, বড় সংকট সৃষ্টির পেছনে মুসলমানদের যে ভূমিকা আমরা কেউ দেখি না। আ যুদ্ধ কিংবা কোনো দেশ দখল কিংবা ধরেন কোথাও আ ব বোমা মারা এই ব্যাপারগুলো মুসলমানরা কখনো করে না। কিন্তু সারা পৃথিবী জুড়েই দেখা যায় হিন্দু বলি বয়ানটা তৈরি হয়েছে জি, মুসলমানের হিন্দু, খ্রিস্টান তারপরে আ সবারই যুদ্ধ। হচ্ছে বৌদ্ধ সবারই একটা বিরাগ ভাজন মুসলমানরা হয়। সব জায়গাতেই সারা পৃথিবীতে। এটা কেন? এই আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, ওমান এই কান্ট্রিগুলোতে আমি একসময় ৫ বছর আমি বিদেশি কোম্পানিতে থাকার সুবাদে আমি ছিলাম মধ্যপ্রাচ্যে দুবাইয়ে আমি I was on the MENA country, মিডল ইস্ট অ্যান্ড ইস্ট আফ্রিকা কান্ট্রির রেসপন্সিবল ছিল আমার। এই কান্ট্রিগুলোর কিন্তু কোনো কারোই কিন্তু অ্যাটমিক পারমাণবিক নাই, ক্ষমতা নাই। ক্ষমতা নাই। আপনি বলতে পারেন কেন? কোনো উত্তর নাই। আচ্ছা, ইরান যখন কাজ করার চেষ্টা করছে, তখন কিন্তু অনেকেই ইরানের বিরুদ্ধে। মানে আমি এইটাই বলতে চাচ্ছি যে, খোলাফায়ে রাশেদিনের পর থেকে অটোমান সাম্রাজ্যের ইতিহাস এবং অটোমান সাম্রাজ্যের পতন, তারপরের যে ইতিহাসগুলো, এগুলোতে এসে মুসলমানরা তাদের ঈমানি শক্তির চাইতে, আল্লাহর তৌহিদবাদের চাইতে তাদের নিজস্ব স্বার্থগুলাকে বড় করে যখন দেখা শুরু করল, তখন বিভিন্ন রাষ্ট্রগুলো আলাদা হয়ে গেল, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসলো। এবং তারই সিলসিলায় কিন্তু সব জায়গায় আমাদের দেশেও কিন্তু আপনি বলেন পীর স্টাইলে যদি যান, কতগুলা পীর আছে আপনি আপনি গুনতে পারবেন হাতে এবং একেক পীরের কিন্তু একেক তরিকা। আপনি যদি রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, চরমোনাই না? চরমোনাইরা হচ্ছে ওদিকে ইসলামী আন্দোলন। জি, ইসলামী আন্দোলন। ওনারা জামাতে ইসলামকে যত বাজেভাবে বকাঝকা করতেন ওপেনলি, এইটা আমি মনে করি এটি কোনো সভ্য, ভদ্র মানুষের ভাষা না। আমি কিরকম এটা তো আপনি বুঝবেন। আপনি কিরকম আমি বুঝবো। এখন জামাত ভালো না খারাপ, পিপল উইল ডিসাইড। তুমি আরেকটা রাজনৈতিক দল তুমি চালাও। তুমি কি করে এভাবে কথা বলতে পারো? তার মানে আমি জামাতকে সাপোর্ট করছি না। আর তারপর দেখেন কি তরিকত ফেডারেশন, মাইজ ভান্ডার, অনেক বিভেদ, অনেক আট ধরনের রশি, গোলাপ ফুল মতাদর্শ একটা, আছে। আপনি সরসিনা, মির্জাগঞ্জ একটা আছে, ফুরফুরা শরীফ। মানে হাজারো রকমের পীর আছে এবং তাদের আরেকটা আছে এখানে কি যেন একটা দেওয়ানবাগী। আমার বাড়ির সামনে, গ্রামের বাড়ির সামনে একটা বিশাল বড় একটা ইয়ে আছে। এটা হচ্ছে কি অনন্তকালব্যাপী মাহফিল। মাহফিল। আমি বলি, হোয়াট ইজ দিস? তার মানে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তো আমাদের দেশের এই যে আপনার ওহাবি সিস্টেম, আমাদের দেশে দেওবন্দি সিস্টেম, পীর সিস্টেম, জামাত সিস্টেম,
ওনারাও তো এক হতে পারে না অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সারা বিশ্ব জুড়ে মুসলমানদের মধ্যে যে অনৈক্য, মতভেদ এগুলোই কি হচ্ছে? কনভার্সেশনটা টানতেছি। মানে ওগুলার কারণেই কিন্তু ওগুলা। তারপর কি দেখেন আমাদের বাংলাদেশে, হ্যাঁ, ইতিহাস বলে এইটা যে হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আপনার হযরত শাহ মখদুম, শাহ পরাণ তারা এদেশে আসছেন। বিদায় হজের পর ঘোড়া নিয়ে এসে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা আ গ্রহণ করেছি ইসলাম ধর্ম আমাদের পূর্বপুরুষ করেছে। ই ই সেটার আবার আরেকটা সিলসিলা। সিলসিলা কি তারা নামাজও পড়েন না। বলে আত্মার সম্পদ তারা আধ্যাত্মিক লাইনে আছে। এই যে আমরা কোরআন এবং হাদিস এখান থেকে যখন আমরা আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে নিজেদের সুবিধার জন্য মতবাদ তৈরি করি, তখন কিন্তু আর ইসলাম পৃথিবীতে থাকে না। তখন ইন্ডিভিজুয়ালিজম চলে আসে। যে যার মতো চলে। সেটারই সার্বিক একটা আ আ আমি মানে প্রতিফলন আমি মনে করি সাজাই বলতে পারেন। সেটারই একটা সাজা মুসলমানরা ভোগ করছে সারা পৃথিবী। না, একদম ঠিক বলেছেন। তবে আমরা দেখছি অতি সম্প্রতি বা ইউরোপে বিশেষ করে আমরা আমেরিকাতেও দেখছি যে ইসলাম গ্রহণের হার কিন্তু বেড়ে গেছে। জরিপ বলছে। এটার কারণ কি বলে মনে করেন? না, এটা ইসলাম তো যুগে, যুগেই বেড়েছে। ইসলাম তো ওই ৫৭০ খ্রিস্টাব্দ থেকেই তো এটা বর্ধিষ্ণুই। এখনো বাড়ছে। বাংলাদেশেও বাড়ছে। অনেক ইসলাম কেন দেলোয়ার হোসেন সাঈদীর মওলানা দেলোয়ার হোসেন সাঈদীর উনি যখন ছিলেন মাধ্যমে অনেক অনেক মানুষ হয়েছে। এই যে আমাদের ওয়াজ মাহফিলগুলো হয় বিভিন্ন এলাকায়, এগুলোর মাধ্যমে তো অনেক লোক ইন্সপায়ার্ড হয়। তো আমি বলি ব্যাটারিটা চার্জ দিয়ে আসি। আমি এইজন্য ওয়াজ মাহফিলগুলো মিস করি না। এখন আ বিষয় হচ্ছে যে এই ইসলাম যে বাড়ছে, লোকজন গ্রহণ করছে নতুন, নতুন। এটার কিন্তু উল্টা দিকও আছে জানেন? কে মানে আমরা যারা রাজনীতি করি, আমরা অনেক কিছু দেখি এবং মজা পাই তৃণমূলের রাজনীতি। কে এ যে লোকটা হয়তো ইসলাম গ্রহণ করল, ও হয়তো ভিক্ষাবৃত্তির দিকে যাচ্ছে। কে হ্যাঁ, এবং হ্যাঁ, ভাই ওই যে আমাকে চিনেননি আমি নতুন ইসলাম গ্রহণ করছি। হ্যাঁ, নমস্কার। ভাই বলে নও মুসলিম আমি। বলেন ভাই কি করা লাগবে? ভাই এই যে মানে হি ইজ আস্কিং সাম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। কিন্তু আমাদের নবীর তো সুন্নত এটা ছিল না। ইউ গো অ্যান্ড ওয়ার্ক ফর ইয়োরসেলফ। তো আমাদের রিলিজিয়াস যে বিষয়গুলো এগুলো নিয়ে কথা বলা খুব মুশকিল। আমি আমি ধর্মীয় জ্ঞান সম্পন্ন আমরা মানুষ নই। তো আমার কাছে বটম লাইন মনে হয়েছে মানুষ যদি তার নিজের স্বার্থ না দেখে কোরআন আর হাদিসের উপর আমল করে, আমার মনে হয় যে তাদের এটাতে আমরা আবার একসাথে আসতে পারবো। আবারও আমাদের মধ্যে আল বিরুনি আসবে। আবারও আমাদের সেই যুগ ফেরত আসবে। আবারও আল জাবের আসবে। হ্যাঁ? সো আমরা মধ্যপ্রাচ্যের অন্যতম বড় একটা সংকট নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে গেল ২ বছর ধরে গাজা উপত্যকায় যে ধরনের নৃশংসতা আ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। অতি সম্প্রতি তাদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে আপনি জানেন। কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও আন্তর্জাতিক আইন বলে যে একটা কথা আছে সেটা তারা তোয়াক্কা না করে আবারও কিন্তু প্রায় প্রতিনিয়তই গাজা উপত্যকায় আবারও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? ইসরায়েলেরও তো তাদের জন্মই তো হয়েছে বিট্রেয়ার হিসেবে, তাই না? আপনি যদি ইসলামের ইতিহাস যদি বিশ্বাস করেন, সেক্ষেত্রে তারা এটা করবে খুবই স্বাভাবিক। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি করছি? সৌদি আরব কি করছে? দুবাই কি করছে? এইটাই তো একটা বড় প্রশ্ন, তাই না? কাতার কি করছে? আমাদের ভাইরা কি আমাদের ভাইদের দেখছে কিনা? আপনি কি জানেন নীরবে একটা সমস্যা হয়ে গেছে মধ্যপ্রাচ্যে? সেটা হচ্ছে ইয়েমেনটা ধ্বংস হয়ে গেছে। কে করেছে? এটার প্রতিবাদ কি কেউ করেছে? আমেরিকা করেছে? এটার প্রতিবাদ কি ভারত করেছে? এটার প্রতিবাদ কি কোনো মুসলিম বিশ্ব করেছে? আপনার বাংলাদেশ করেছেন? এই যে হচ্ছে, আমাদের দেশের সকল ইসলামিক দলগুলো, তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত। আমার ফিলিস্তিনি ভাইদের নিয়ে একটা সময় কিন্তু করতেন তারা। জুমার নামাজের পর ফিলিস্তিনিদের পক্ষে মিছিল হতো। কেন এখন হচ্ছে না? বলতে পারেন? আমরা কি আবারও ওই তাদের কোলে যেয়ে বসছি না? আমেরিকা আমাদের ভিসা দিবে না, ইউরোপ আমাদেরকে একসেপ্ট করবে না। এই ভয়ে কি আমরা এখনো চুপ নাই? আমি বিএনপিকে বলছি না। কারণ বিএনপি তো ইসলামিক দল না। বিএনপি বাংলাদেশী দল। বিএনপির কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল
আদিবাসী, পাহান সব সম্প্রদায়ের দল হচ্ছে বিএনপি দল। আই এম নট টকিং অ্যাবাউট বিএনপি। সো লেটস ব্লেম টু অল দোজ পলিটিক্যাল পার্টিস হু ডাজ পলিটিক্স ফর ইসলাম অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট। সো ওয়াই দে আর নট অ্যাট লিস্ট প্রোটেস্টিং? কারণ তারা হয়তো আমেরিকার ভিসাটা পাবে না। তাহলে তো মুসলমানরা যুগে যুগে মার খেতেই থাকবে। আপনি বলতে পারেন, ভাই আপনিও তো মুসলমান, আপনি করেন না কেন? আমি ফেসবুক স্ট্যাটাস দিই। আমি বারবার ভিসার জন্য, আমার মেয়ে আমেরিকায় পড়ালেখা করেছে। আমার মেয়ের কনভার্সনে আমি যেতে পারিনি। ভিসার জন্য এপ্লাই করে আমি রিজেক্টেড। আমার শ্বশুর-শাশুড়ি, আমার আমার ইন-লজ এর শুধুমাত্র আমার বউ থাকে আমার শ্বশুর পরিবারে বাংলাদেশে। আমাকে তারপরেও ভিসা দেয়। কারণ আমি খুবই সোশ্যাল মিডিয়ায় আমেরিকার ব্যাপারে আমি সোচ্চার। আমি তো অন্তত এইটুকু করেছি। সো ইসলামের জন্য আমি একটাই দেখি যে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়। ওই লাস্টে ওইটাই সবার মতো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি। আমরা একটু জানতে চাই যে এই যে ইসরায়েলের আগ্রাসন সেটি কিন্তু আমরা দেখেছি চলতি বছরে ইরানেও চালিয়েছে এবং আপনি দেখেছেন যে ১২ দিনের সেই যুদ্ধে ইরানও ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিল। অতি সম্প্রতি ইরানের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের স্পিকার বলেছেন যে আমেরিকার সহযোগিতা যদি ইরা আ ইসরায়েল না নেয় সেক্ষেত্রে যুদ্ধে ১ সপ্তাহ লাগবে না ইসরায়েলকে হারাতে। বিষয়টা নিয়ে আপনার কি পর্যবেক্ষণ বা কি দেখুন, মতামত? ইরানিরা তো আজকের যোদ্ধা না, এবং ইরান পারস্যর যে আমাদের ভারত উপমহাদেশে একটা বড়, যেমন নামাজ, নামাজ শব্দটা কিন্তু আরবিক শব্দ না, সালাত। কিন্তু নামাজ কিন্তু পারস্য থেকে এসেছে, ইরান থেকে এসেছে। ইরানিদের প্রভাব এই এশিয়াতে ব্যাপক। তারা বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, তারা যোদ্ধা, এবং তারা একমাত্র দেশ যারা আমেরিকার সাথে বছরের পর বছর আমার মনে হয় লড়াই করে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। এবং সেখানে খনিজ সম্পদ বলেন, এবং তাদের খনিজ সম্পদ আমি বলি না, আমি বলি যে তাদের মানসিক বল অনেক হাই। এবং আমেরিকার সাথে পারছে না, আজকে পারছে না, হয়তো একদিন পারবে। ইসলামের ইতিহাস তো সেটাই বলে যে কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাদেরকে মদত করবে। এটা আমি বিশ্বাস করি। তো ইসরায়েলের এটাতে আমার মনে হয় সারা বিশ্বের মুসলমান এক হয়ে গেলে সেটা খুব ইজি হতো। কিন্তু ওই যে বললাম, নিজের স্বার্থের কারণে আমরা দ্বিধান্বিত। আমার মনে হয় একদিন আমেরিকা থাকবার পরও হয়তো ইরান একদিন এখানে ইরানের নেতৃত্বেই বিজয় হবে একদিন। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এক গুরুত্বপূর্ণ সময় আমাদের দেয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে আনার জন্য। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। আ পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো একজন বিশিষ্ট অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।